No ladies, no gents. It's for everyone. Logins. Delight inside. ডিসক্লেমার, এই চ্যানেলের কোনো কন্টেন্টের পাইরেসির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি করবেন না, পাইরেসি করতে কাউকে উৎসাহিত করবেন না। এখানে চাঁদের চরকা কাটা বুড়ি নেই, নেই মঙ্গলের রক্তিম আকাশ। এই গ্রহে শুধুই ভয়। নাম কি এই গ্রহের? অলৌকিকেরা একে ভালোবেসে ডাকে শনি, ভয়ের শনি। কানে একবার যদি লেগে যায় তাহলে শুধুই ভয়, ভয়, ভয়ের শনি। কি শুনবেন? এটি একটি ইমেল, এবং ইমেইলে যিনি লিখেছেন তিনি শুরু করেছেন যেভাবে সেভাবেই পড়ছি। কেমন আছেন রাসেল ভাই? জানি আপনি সবসময় ভালোর দলে। যাই হোক, এবার মূল কথায় আসা যাক। আমি পেশায় একজন ড্রাইভার। আমি অ্যাম্বুলেন্স চালাই, ঢাকাতেই থাকি। অ্যাম্বুলেন্স চালক বলে আমার কোনো প্রকার ভয় ছিল না। জীবনে কতবার মর্গ থেকে মরা লাশ নিয়ে কত জায়গাতে গিয়েছি, কিন্তু কখনো ভয় পাই নাই। আপনি জানেন, অ্যাম্বুলেন্সের সাথে একজন হেল্পার থাকে। বরাবরের মতো সেদিনও আমার হেল্পার ছিল। এইবার মূল ঘটনায় আসি। ঘটনা ঘটেছে 2013। সেদিন ছিল শুক্রবার। তাই আগের দিন রাতে ঢাকা উত্তরা আধুনিক হসপিটাল থেকে একটা লাশ নিয়ে কুমিল্লা দিয়ে লাশটা কুমিল্লায় রেখে ঢাকায় ঢুকতে ঢুকতে ভোর হয়ে যায়। তখন আমি কোনো রকমভাবে গাড়িটি ঢাকা মেডিকেল কলেজের পাশেই পার্কিং করে হেল্পারকে বললাম, ঠিক আছে, তুই ভালোভাবে গাড়িটা লক করে বাসায় চলে যা, আর ফোন বন্ধ করবি না, আমি কল দিলে চলে আসবি। আমার কথা শুনে হেল্পার মনটা খারাপ করে বলল, ওস্তাদ, আজকে শুক্রবার, বিকেলে একটু ঘুরতে যাব। আমি বললাম, বেশি কথা না বলে চলে যা, সময় মতো তোকে ফোন দেব। হেল্পারকে বিদায় করে আমিও চলে গেলাম আমার বাসায়। বাসায় ফিরে গোসল করে ঘুম দিলাম, মোবাইলটা অন করে শুয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মোবাইলটা বেজে ওঠে। তাই ঘুমের মাঝে এই ফোনটা রিসিভ করি। ফোনের ওপার থেকে বলে, লাশ নিয়ে যেতে হবে, আপনি একটু তাড়াতাড়ি গাড়িটি নিয়ে চলে আসেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আমি ওকে বলেই তাড়াতাড়ি করে বিছানায় উঠে ফোন করতে করতে আমার হেল্পারকে ডাকি। প্রথমবার ফোন রিসিভ করেনি আমার হেল্পার, তাই আমি জামা কাপড় পরতে পরতে আবার ফোন করি হেল্পারকে। তখন সে ফোনটা রিসিভ করে। আমি আমার হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি মর্গে চলে আয়, আমি গাড়ি নিয়ে মর্গে যাচ্ছি। হেল্পার ওকে বলেই ফোনটা কেটে দিল। আমি মর্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আমার মোবাইলে আসা নম্বরটাতে কল করি। ঠিক তখনই ফোন রিসিভ করে ওই লোকটা আমার অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই, আজকে শুক্রবার, তাছাড়া আমি ঘুমিয়েছিলাম, ভাড়া মারার ইচ্ছে ছিল না, কিন্তু আপনার বারবার অনুরোধের কারণে আমি এসেছি। ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলেন, লাশ যাবে কোথায়, কিভাবে মারা গেছে আর কখন মারা গেছে। লোকটাকে জিজ্ঞেস করতেই খুব বেশি জোরে কান্না করতে থাকে আর বলতে থাকে যিনি মারা গেছেন উনি নাকি তার পিতা। কান্না করে বলতে থাকেন, আমার বাবা জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে জখম করে ফেলে যায়। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে শত্রুরা আমার বাবাকে এইভাবে কুপিয়ে মারাত্মক আহত করেছে। এলাকার কিছু লোকজন তাড়াতাড়ি করে প্রথমে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছেন যে আপনারা তাড়াতাড়ি এখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান, এখানে এর চিকিৎসা করা সম্ভব না। তারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাশ নিয়ে আমরা গ্রামের বাড়িতে যেতে পারি নাই, শুধুমাত্র ফরেনসিক রিপোর্টের জটিলতার কারণে। তাছাড়া গতকাল অনেক বেশি লাশ থাকার কারণে আমাদের লাশের ময়নাতদন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আজকে শুক্রবার জুম্মার নামাজের পর লাশ পাবো বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। তাই আমরা গাড়ি রেডি করে রাখছি। কথাগুলো বলতে বলতেই মসজিদের মাইকে জুম্মার নামাজের আজান শুনতে পাই। ততক্ষণে আমার হেল্পার চলে আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে। আমি আমার হেল্পারকে গাড়িতে বসে থাকার জন্য বলে গেলাম মেডিকেলের বাইরে। ঘড়ি ধরে 40 মিনিটের মাথায় হেল্পার আমাকে ফোন করে খুব কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, ওস্তাদ আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, আমার একা একা খুব ভয় লাগছে। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? আমি মর্গ থেকে বের হওয়ার সময় দুটি লাশ দেখে আসছি। ফরেনসিক বিভাগের ঠিক পূর্ব দিকে একটা খোলা ঘর আছে, যেটাতে শুধু ওপরে টিন লাগানো, চাল আছে, আর কোনো কিছু নেই, পুরোটা খোলা। বলে রাখা ভালো, ঢাকা মেডিকেল মর্গটা একটা সাইডে হওয়ার কারণে লোকজনের আনাগোনা খুবই কম। মর্গের দিকে যেতে একটা রাস্তা দিয়ে যেতে হবে, আবার বের হতে হলে সেই একই রাস্তা দিয়ে বের হতে হবে। শুক্রবার হওয়ার কারণে লোকজন ছিল না মর্গের আশেপাশে, শুধু দুজন মাত্র লাশ কাটা লোক আর একজন বুড়ি করে খালা ছিল। কিন্তু লাশ কাটা লোক দুজনে একসঙ্গে বসে গল্প করছিল ওদের রুমে বসে। তাই আমি যেখানে অ্যাম্বুলেন্সটা পার্ক করে রেখেছি সেই জায়গাটি ঠিক লাশ কাটা ঘরের পেছনে একটা জায়গা আছে, যেখানে সব লাশের গাড়ি পার্কিং করে রাখে। তো আমার হেল্পারের ফোন শুনে কেন যেন একটু সন্দেহ হলো, তাই আর দেরি না করে সোজা মর্গে চলে আসি। দেখি গাড়িতে বসে কাঁপছে। জিজ্ঞাসা করতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে বারবার বলতে থাকে, ওস্তাদ আপনি চলে যাওয়ার পর আমি গাড়িতে গান ছেড়ে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই হোগলা পাতায় মোড়ানো একটা লাশ নিয়ে চলে আসে একটা লোক। আমি একটু কৌতূহল বশত লাশের কাছে গিয়ে দেখার চেষ্টা করি। একটু পরে রুম থেকে বের হয় একটা বুড়ি, সাথে দুজন পুলিশ ও লাশের লোক। পাতায় মোড়ানো লাশটা খুলে বুড়িটা পুলিশকে বলছে, আর পুলিশ তার হাতে থাকা ডায়েরিতে নোট নিচ্ছে। আমি কাছে গিয়ে লাশের দিকে তাকিয়ে দেখি 10 কিংবা 12 বছরের একটা মেয়ের লাশ। মাথার অংশ পুরো থেতলে গেছে, পেটের ভুঁড়ি বের হয়ে গেছে, ভয়ানক দেখতে লাশটি। তাই আর দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আবারও গান শুনতে থাকি। গানের আওয়াজ খুব কম থাকায় গাড়ির পেছনে 2 বার আওয়াজ শুনতে পাই। আওয়াজ ঠিক এরকমই ছিল যে গরু জবাই করার সময় যেরকম আওয়াজ আসে সেই রকম একটি আওয়াজ আমি শুনতে পাই, ক্লিয়ার শুনতে পেয়েছি। তাই আমি আপনাকে তাড়াতাড়ি ফোন দেই, আপনি চলে আসেন, ভয় লাগছে এটা বলে। হেল্পারের কথা শুনে তাকে আমি ধমক দিয়ে বলতে থাকি, কোথায় আওয়াজ, এমনি একটা ফালতু কথা বলছিস, এরকম করলে তুই চাকরি করতে পারবি না, মনে সাহস না থাকলে লাশের গাড়িতে চাকরি করা যায় না। আমি তাকে রেডি করার জন্য আমরা কিছুক্ষণ পরেই লাশ নিয়ে রওনা হব। 10 মিনিট পরেই লাশের লোক আমাকে ফোন করে বলে, ভাই যে পরিমাণ গরম পড়েছে, তাছাড়া 2 দিন ধরে মর্গে পড়ে আছে লাশ। আমি তাকে বললাম, ঠিক কিছু করার নাই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে বের করে নিয়ে আসেন, তাড়াতাড়ি বের হব এখান থেকে। তার কিছুক্ষণ পরেই পুলিশের কাগজপত্র, ফরেনসিক বিভাগের ডাক্তারের সার্টিফিকেট সহ লাশ কাটা ঘর থেকে লাশ নিয়ে বের হচ্ছে তার ছেলে। আমি গাড়ি নিয়ে মর্গের গেট বরাবর প্লেস করলাম। প্রথমে লাশটাকে একটি কাঠের কফিনে ঢুকিয়ে তারপর গাড়িতে তুলতে হবে। কফিন খুলে লাশ কাটা লোক দুজনে মিলে লাশটি কফিনে ভরে উঠিয়ে দিল। লাশটি কফিনে ঢুকানোর সময় ভালোভাবে লাশের দিকে তাকিয়ে দেখলাম গলার নিচে ঠিক বুকের ওপরে একটা কোপের দাগ, যেটাতে হামলাকারীরা কুপিয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। লাশের পুরো শরীরে রক্ত ছিল, কিন্তু গত 2 দিন হয়েছে বলে শরীরের সাথে রক্তগুলো শুকিয়ে গেছে এবং সেগুলো কালো হয়ে গেছে। পুরো লাশটি কেমন যেন কালো। লাশের পুরো শরীর ফুলে চেনা যাচ্ছে না, খুবই ভয়ানক দেখতে লাশটি। তাছাড়া লাশটাতে পচন ধরেছে, ফলে প্রচুর গন্ধ বের হচ্ছিল এবং আমি শরীর থেকে সেই গন্ধটা পাচ্ছিলাম। যাই হোক, সব কাগজপত্র ঠিকঠাক করে আমরা রওনা হলাম। তখন ঘড়িতে বিকেল 4টা বেজে গেছে। মেডিকেল মর্গ থেকে বের হয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পার করে শাহবাগ
চত্বরে এসে অ্যাম্বুলেন্সটি সাইড করলাম। আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশের বড় ছেলেকে বললাম, ভাই, লাশ থেকে প্রচুর গন্ধ বের হচ্ছে, এই অবস্থায় চলতে থাকলে আমি বমি করে দেব, অনেক দুর্গন্ধ, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। আপনি গাড়ি থেকে নেমে কয়েকটি বডি স্প্রে আর কিছু আগরবাতি আর আতর নিয়ে আসবেন, না হলে এই লাশটি নিয়ে সিরাজগঞ্জ যাওয়া সম্ভব হবে না। তারপর লোকটা আমার কথা মতো সবকিছু নিয়ে আসলো। আমি গাড়িতে আগরবাতি জ্বালিয়ে পুরো গাড়িটা স্প্রে করে পুনরায় রওনা দিলাম। ঢাকা থেকে বের হতেই আশুলিয়া যখন পৌঁছাই তখন সন্ধ্যা। শুক্রবার হওয়াতে রাস্তা একদম খালি ছিল। আমি খুব দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি, কিন্তু লাশের গাড়ি বলে কথা, দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি কিন্তু গাড়ি একেবারেই ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। আমি আমার মতো করে গাড়ি চালাতে থাকি। সাভার, রপ্তানি, জিরানি বাজার, চন্দ্রামোড় পার হয়ে কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে। সেই ব্রিজে ওঠার সময় হঠাৎ করে আমার অ্যাম্বুলেন্সের গিয়ার কাজ করে না। অনেক চেষ্টা করে গাড়িটি ওপরে তোলার চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে গাড়িটি পেছনে যেতে থাকে। তখন আমি কোনো উপায় না পেয়ে হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চাকাতে একটা সাপোর্ট দে, না হলে গাড়িটি খাদে পড়ে যাবে। হেল্পার তাড়াহুড়ো করে কোনোভাবে সাপোর্ট দিল এবং গাড়িটি থেকে সবাই নেমে পুনরায় রওনা দিলাম। কিছুক্ষণ পর আমার হেল্পার বলে, ওস্তাদ, লাশ একা একাই নড়াচড়া করছে আর কফিন থেকে জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি হেল্পারের কথায় কান না দিয়ে আমি সোজা চালাতে থাকি। অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে গাড়ি থেকে একটা কুকুর লাফ মেরে রাস্তায় চলে আসে। আমি কুকুরটিকে বাঁচানোর জন্য গাড়িটির হার্ট ব্রেক করি। আমি নিজেও খুব ভয় পেয়ে যাই। গাড়িতে থাকা লাশের বড় ছেলে গত 2-3 দিন তাদের চোখে কোনো ঘুম ছিল না, তাই গাড়িতে বসে এসির বাতাসে সে একটু ঘুমিয়ে নিচ্ছিল। আমি তাকে ডেকে বলি, ভাই, কি ঘুমিয়ে গেছেন নাকি? সে জবাব দেয়, না, ঘুমায়নি। আমার দিনে ঘুম হয়নি বলে জানতাম রাতে হয়তো বা চোখে ঘুম আসতে পারে, তাই বেশি করে পান আর সিগারেট 2 প্যাকেট নিয়ে রেখেছিলাম। আমার গাড়ি চালানোর বয়স শুরু থেকেই অ্যাম্বুলেন্স জগতে আছি। জীবনে কতবার কত রকম লাশ নিয়ে কত জায়গায় গিয়েছি, কিন্তু কখনো এরকম কিছু ফেস করিনি। এটাই আমার জীবনে প্রথম ভয় পাওয়ার মতো একটি ঘটনা। আমি বুঝে গেছি যে আজকে অনেক কিছুই ঘটতে পারে। গাড়ি যাচ্ছে যাচ্ছে, এদিকে একের পর এক ঘটনা ঘটতে থাকলো আমার সাথে। রাত যত গভীর হতে থাকে কেন যেন ততই নতুন নতুন এক একটা ঝামেলা ঘটতে থাকে। ভালো গাড়ি ঢাকা থেকে নিয়ে বের হলাম, মাঝপথে আমার গাড়িতে এমার্জেন্সি সাইরেনও বাতি চলে না। আর কিছুক্ষণ পর আমার গাড়িতে থাকা লোকটির মোবাইলে কল আসতে থাকে। যারা কল করছেন তারা সবাই লাশের আত্মীয় স্বজন। জিজ্ঞাসা করে, লাশের কবর, জানাজার কাপড় সব কিছু কমপ্লিট, শুধু আপনারা আসলে জানাজা আর দাফন করে ফেলবো। তাদের কথা শুনে আমি আরও জোরে চালাতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমি নতুন কিছু আবিষ্কার করতে থাকি। গাড়ি চলছে, আমি স্পিডে চালিয়ে যাচ্ছি, তাতে সিরাজগঞ্জ পৌঁছাতে 4 ঘন্টার বেশি লাগার কথা নয়। 4 ঘন্টা চলে যাওয়ার পরও এখনও টাঙ্গাইল জেলা পার হতে পারি নাই। আমি গাড়িতে শুনতে পাই, আমি বুঝতে পারলাম যে গাড়ির চাকা ফেটে এই বিকট শব্দ হচ্ছে এবং কিছু দূর যাওয়ার পরে এই বিকট শব্দটি আমাদের কানে আসে। তাই নিজেই প্রথমে গাড়ির চাকাটা 4-5টা ঘুরে মোবাইল আলো জ্বালিয়ে দেখি গাড়িতে কোনো চাকা ফাটেনি। তাহলে কিসের শব্দ? একটা বিকট শব্দ হয়েছিল একটু আগেই। আমি মন থেকে সব কিছু ফেলে দিয়ে আবার গাড়ি চালাতে থাকি। 10 মিনিট রাস্তা গাড়ি চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা বাজার পার হওয়ার পর ঠিক যমুনা সেতুর আগে ভুয়াপুরের মাঝামাঝি একটি খালি জায়গা আছে, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। রাস্তার পশ্চিমে শুধু গাছ আর পূর্ব দিকে রেল লাইন। রাত তখন 12টার ঘরে, বাইরে জ্যোৎস্নার আলোয় ঝলমল করছে পুরো দিক। হঠাৎ করে আবারও বিকট শব্দ কানে আসে। তখন কিন্তু আমি গাড়ি না থামিয়েই টানতে থাকি সামনের দিকে, কিন্তু গাড়ি একদমই সামনে যাচ্ছে না। বুঝতে পারলাম যে এবার সত্যি চাকা ফেটে গেছে। তাই গাড়িটি সাইড করে হেল্পারকে বললাম, নেমে দেখ কি অবস্থা। হেল্পার আমার কথা শুনে মনটা খারাপ করে, বলে, ওস্তাদ, আমার খুব ভয় লাগছে, আমি একা নামতে পারবো না। আমি তখন বলি তাকে যে, ভাই, লাশটি আপনার বাবার, আপনি যদি এরকম করেন তাহলে কিভাবে হবে? কিন্তু লোকটিও নামতে রাজি হচ্ছে না। আপনিও নামুন, হেল্পারও নামুক একসাথে। আমি বলার পরেও নামতে রাজি হচ্ছে না। তারপরেও আমি বারবার বলার পরে আমরা সবাই নেমে যাই গাড়ি থেকে এবং পেছনের সাইডে বাম পাশের চাকা দেখলাম যে ফেটে গেছে, রিম থেকে টায়ারটা বের হয়ে গেছে। আমি ঠিক হেল্পারকে বললাম, তাড়াতাড়ি করে চাকাটা খুলে ফেল আর যে আলাদা চাকাটা আছে সেই চাকাটা লাগিয়ে ফেল। বলেই আমি একটুখানি
বাথরুমের জন্য গিয়েছি, এদিকে হেল্পার আমাকে ডাকতে শুরু করে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সমস্যা কি, ডাকছিস কেন? হেল্পার জবাব দেয়, গাড়ি থেকে লাশের কফিনটা বের না করলে এই চাকা বের করা সম্ভব হবে না। আমি কিছুক্ষণ চিন্তা করছি কি করা যায়। চিন্তা করেও লাভ নেই, করতে হবে। তাই আর দেরি না করে সোজা কফিনটি নামানোর চেষ্টা করি, কিন্তু কফিনটি এক চুলও নড়ে না। অনেকবার চেষ্টা করার পরেও নামাতে পারি না কফিনটি। তারপরে এক সময় নিচে নামাতে সমর্থ হই এবং কফিনটা রেখে একটা এক্সট্রা চাকা লাগানো হচ্ছে। এরই ফাঁকে আমি পাশে থাকা রেল লাইনে গিয়ে বসি এবং মোবাইলটা টিপতে থাকি। হঠাৎ চোখে পড়ে লাশের কফিনে দেখি দুটি শেয়ালের মতো দেখতে মুখ এবং ঘোড়ার পিঠে অনেক লম্বা লম্বা পশমের দুটি শেয়াল কফিনে মুখ দিয়ে লাশটি কামড়ে খাচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা দেখো না শিয়ালে কফিনে লাশ খাচ্ছে? তখন তারা অবাক হয়ে বলতে থাকে, আপনি শিয়াল দেখেছেন? এখানে তো কিছুই নেই। আমি তাদের দুজনের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি নিজের চোখে কি তাহলে ভুল দেখেছি? এটা কখনোই হতে পারে না। যাই হোক, গাড়িতে চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইবার লাশটি গাড়িতে তুলে রওনা হব। আমার হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে দেই। তাদের দুজনকে কফিনটি ধরে গাড়িতে তোলার জন্য বলি। আমরা তিনজন মিলে লাশের কফিনটি গাড়িতে তোলার সময় চেষ্টা করি, কিন্তু কফিনটি যতবারই গাড়িতে ঢুকিয়ে ঠেলা দেই ততবারই কফিনটি নিচের দিকে চলে আসে। আমি তখন সুরা পড়ে নিচের গা বন্ধ করে নিলাম। পুনরায় আবার চেষ্টা করে গাড়িতে তুলতে সক্ষম হই। লাশটি ঢুকিয়ে পুরো গাড়িতে আবারও বডি স্প্রে করে আগরবাতি জ্বালিয়ে গোলাপ জল ছিটিয়ে দিলাম। যমুনা সেতুর টোল প্লাজায় গিয়ে টোল জমা দিয়ে গাড়ি নিয়ে সেতুর ওপরে উঠতে শুরু করলাম। সেতুর মাঝখান বরাবর যাওয়ার পর আমি খেয়াল করি আমার বাম হাতের কবজিতে একটু ব্যথা অনুভব করছি। সাথে সাথে আমার মাথার ওপরে থাকা লাইটটি জ্বালিয়ে দেখার চেষ্টা করি কি হয়েছে। লাইট অন করে দেখতে পাই হাত থেকে তাজা রক্ত বের হচ্ছে। আমি ওদেরকে বুঝতে না দিয়ে গাড়িতে থাকা গামছাটা নিয়ে রক্ত মুছে গাড়ি চালায় সিরাজগঞ্জ শহরের উত্তরে গাজীপুর রোডে চলে আসি। আমি গ্রামের নামটা বলছি না। যাই হোক, অবশেষে লাশটি নিয়ে গ্রামে পৌঁছে গেলাম। তখন ঘড়িতে রাত 1:30। তখন থেকেই ঘুমিয়ে আছে গ্রামের লোকজন। হাতে গোনা কয়েকজন দাঁড়িয়ে আছে, সাথে একজন মসজিদের ইমাম সাহেব দেখতে পেলাম। লোকজন গাড়ি থেকে লাশটি নামিয়ে নিল। আর দেরি না করে বললাম, ভাই আমাকে আপনারা বিদায় করেন, আমরা এখনই ঢাকায় যাব। আমার কথা শুনে ভাড়ার টাকা দিলে আমি সোজা গাড়িতে উঠে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল ঢুকতেই দেখি গাড়িতে কান্নার শব্দ আসছে। আমি অবাক হয়ে গেলাম। সারাদিন যা ঘটেছে, সাথে লাশ ছিল, কিন্তু এখন তো পুরো গাড়িতে আমি, আমার হেল্পার ছাড়া কেউ নেই। গাড়িতে তাহলে এইরকম একটা শব্দ হচ্ছে কিভাবে? কান্নার শব্দ হবে কেন? আমি আল্লাহর রহমতে ভালোভাবে এরপরেও ঢাকায় পৌঁছে যাই। গাড়িটি পার্ক করে বাসায় চলে আসি। গোসল করে হালকা খেয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পরেই শরীরে কাঁপুনি অনুভব করি এবং জ্বর চলে আসে। তো এই ছিল ঘটনা। এবং এই ঘটনাটি খুব অদ্ভুত একটি ঘটনা। আপনি চিন্তা করে দেখুন যে যখন তিনি নিশ্চিত যে আর কোনো ঝামেলা নেই, সব ঝামেলা শেষ হয়ে গেছে এবং গাড়িতে লাশ নেই, এখন নিশ্চিত আর কোনো ঝামেলা হবার সম্ভাবনা নেই, তখনই বাঁধল সবচেয়ে বড় ঝামেলাটি। অদ্ভুত ব্যাপার কিন্তু, একটি খালি গাড়িতে, যে গাড়িটি লাশ বহন করে চলেছে, সেই গাড়িটি থেকে লাশ নামানোর পরে একটা আওয়াজ, কান্নার আওয়াজ। কিভাবে সম্ভব ভেবে দেখুন। আপনাদের কাছেও আমি বিশ্বাস করি এরকম ঘটনা আছে। যদি থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দেবেন। আমাদেরকে ঘটনা পাঠানোর অ্যাড্রেস তো আপনারা জানেনই। তারপরেও আরও একবার আপনাদের সবাইকে জানাই, আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। Logins, where hearts dance, delight inside. এখানে চাঁদের চরকা কাটা বুড়ি নেই, নেই মঙ্গলের রক্তিম আকাশ। এই গ্রহে শুধুই ভয়। নাম কি এই গ্রহের? অলৌকিকেরা একে ভালোবেসে ডাকে শনি, ভয়ের শনি। কানে একবার যদি লেগে যায়, তাহলে শুধুই ভয়, ভয়, ভয়ের শনি। কি শুনবেন?
চলুন আমরা চলে যাই আমাদের ঘটনায়। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি রাইহানা আজিজ, গাজীপুর থাকি। আজকে আমি যে ঘটনাটি বলবো তা আমার খুব কাছের একজন মানুষের সাথে ঘটেছে। ঘটনাটি ঘটেছে আমার খালামণির সাথে। আমি এই ঘটনাটি শুনেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটির সময়কাল 1980-81 মধ্যে। ঘটনাটি শুরু হয় আমার খালামণির বিয়েকে কেন্দ্র করে। খালামণিকে বিকেলবেলা পাত্রপক্ষ দেখতে আসে এবং তারা বলেন আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আমরা রাতের বেলায় বিয়েটা সেরে ফেলতে চাই। তো সেদিন রাতেই খালামণির বিয়ে হয়ে যায়। পরের দিন আম্মুর এক ফুফাতো ভাই বাড়ি আসেন। তিনি বলেন, কেন সুরমার বিয়ে দিয়ে দেওয়া হলো? বলে রাখি, সুরমা আমার খালামণির নাম। হুমকি দিয়ে আমার নানুকে বলেন তিনি খালামণিকে ভালো থাকতে দেবেন না। আম্মুর এই ভাই আমার খালামণিকে পছন্দ করতেন কিন্তু কখনো বলেননি, তাই খালামণির বিয়ে হওয়াতে উনি খুবই রেগে যান। যাই হোক, আমার নানু এবং বড় খালামণি ওনার পা ধরে মাফ চান, কিন্তু তিনি মানতে নারাজ। সেদিনই তিনি চলে যান। এদিকে আমার খালামণির পড়ালেখার জন্য নানা বাড়িতেই থেকে যান। বিয়ের 4-5 দিন পরেই খালামণি গ্রাম থেকে ময়মনসিংহ শহরে আসেন। তারপর ঈদের ছুটিতে খালামণি বাড়ি চলে আসেন। বলে রাখি, আম্মুর সেই ফুফাতো ভাইয়ের নাম আলমগীর। খালামণি বাড়ি আসার পর পাশের বাড়ির এক চাচি খালামণিকে ডেকে বলেন, সুরমা, তোমার চাচা টাকা পাঠিয়েছে, আমি তো হিসাব করতে পারি না, তুমি একটু হিসাব করে দিয়ে যাও তো। খালামণি হিসাব শেষ করে বাড়ি ফিরে আসার সময় রুমে একটা ম্যাগাজিন দেখতে পান এবং সেখানে খাটে বসেই পড়তে শুরু করেন। খালামণি পড়ছেন, এমন সময় হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন চাচি তার পরনের শাড়িতে কি যেন করছেন। খালামণি জিজ্ঞেস করতেই বললেন, শাড়িটা অনেক সুন্দর, তাই একটু দেখছি। খালামণির কাছে ব্যাপারটি ভালো লাগেনি, তাই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এসে নানুকে এই কথা বলেন। নানু সেই চাচির বাসায় যেতে মানা করে দেন। পরের দিন অন্য এক চাচি তার বাসায় ডেকে নিয়ে যান এবং খালামণিকে আপেল, কমলা এসব খেতে দেন। খালামণি ভাবেন এতদিন পর এসেছে তাই হয়তো খেতে দিয়েছে। খালামণি খেয়ে গল্পগুজব করে বাসায় চলে আসেন। ঠিক তখন থেকেই সব ঝামেলার শুরু। খালামণি সেখান থেকে এসেই বাড়িতে উঠে বসে বিড়বিড় করে কি যেন বলতে থাকেন। খালামণিকে দাদু জিজ্ঞেস করেন, কিরে সুরমা, কি বলছিস? খালামণি বলে, দাদু, আজকে রুস্তম আসবে। রুস্তম খালামণির হাজবেন্ডের নাম। আমাদের সবার জন্য অনেক কিছু নিয়ে আসছে। ধুর, কি বলিস? না বলে আসবে কেন? কিন্তু ঠিকই বিকেলের দিকে খালু চলে আসেন। কিন্তু খালামণি খালুকে দেখে অদ্ভুত আচরণ শুরু করলেন। এক দৌড় দিয়ে বাড়ির পেছনে জঙ্গলে লুকালেন। সবাই ওনাকে ধরতে যেতেই সেখান থেকে দৌড় দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। পরিচিত একজনের বাসায় গিয়ে উঠলেন। খালামণিকে তারা চিনতেন বিধায় বাসায় খবর দিলেন। বললেন তারা বাসায় দিয়ে যাবে। সবাই ভেবেছিল হয়তো খালুকে দেখে লজ্জা পাচ্ছে, কিন্তু খালামণিকে যখন বাসায় দিয়ে যাওয়া হলো তিনি বাসায় ঢুকেই ধানের গোলার ভেতরে লুকিয়ে পড়েন। তারপর আমার মামারা খালামণিকে সেখান থেকে বের করে আনেন এবং তাকে ইচ্ছা মতো মারেন। ভাবেন হয়তো শ্বশুরবাড়ি যেতে চাচ্ছে না, এই জন্য এমন করছে। এত মার খাওয়ার পর খালামণি খুবই দুর্বল হয়ে পড়েন এবং তার খিঁচুনি শুরু হয়। তখন সবাই খালামণিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হলে নানু আমার আম্মুকে বলে সুরমার পরনের কাপড়টা ধুয়ে নিয়ে আসতে। আম্মু কাপড়টা উঠানে শুকাতে দিলেন, কিন্তু নানুর কেন যেন মনে হলো কাপড়টা বাসার ভেতরে নেড়ে দেয়। তাই নানু কাপড়টা অন্য একটি রুমে নেড়ে দিয়ে খালামণি যে রুমে ছিলেন সেই রুমে চলে যান। নানু কি যেন মনে হওয়াতে আবার সেই রুমে আসেন এবং দেখেন সেই চাচি রুমে এবং হাতে খালামণির সেই কাপড়। নানু জিজ্ঞেস করতেই বলেন, সুরমার ব্যাপারটা দেখে খারাপ লাগছে, তাই একটু পান মুখে দিতে আসছি। নানু তার হাত থেকে কাপড়টা নিয়ে বলল, সবাই ওই রুমে, তুমি ওইখানে যাও। তারপর নানু আর চাচি দুইজন একসাথে বের হয়ে যায়। এর কিছুদিন পর হঠাৎ খালামণির একটা পা
নষ্ট হয়ে যায়, যার ফলে হাঁটতে পারত না। এর কারণে সবসময় খালামণি খাটে শুয়ে থাকতো। একদিন দুপুরবেলা আমার নানু আর আম্মুকে বলে খালামণির কাছে বসে একটু বাতাস করতে। আম্মু তখন ছোট মানুষ হওয়ায় খুব ভয় পাচ্ছিল, কারণ খালামণি সারাদিন চাদর দিয়ে মাথা ঢেকে শুয়ে থাকে। সেদিন আম্মুকে দেখে একটু পর পর মাথা বের করছিল আর বড় বড় চোখ করে তাকিয়ে কি যেন বলছিল। আম্মু ভয় পেয়ে নানুকে ডাকলে নানু এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে সুরমা? খালামণি নানুর দিকে তাকিয়ে বলে, আম্মা, আমাকে ওরা কিছু খেতে দেয় না, আমার অনেক ক্ষুধা। খালামণি 10-15 দিন কিছু না খেয়েছিলেন, তাই নানু সাথে সাথে ভাত এনে দেন এবং সে একাই এতগুলো মানুষের খাবার খেয়ে নেয়। তারপর এক হুজুর সাহেবকে ডাকা হলো। হুজুর সাহেব সব কিছু দেখে বললেন, শক্ত বান মারা হয়েছে, তিনি কিছু করতে পারবেন না, কিন্তু একজন হুজুরের কথা বললেন এবং তার কাছে যেতে বললেন। খালামণিকে সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর খালামণিকে দেখে একটা তাবিজ দিলেন এবং বললেন 7 দিন 4 রাস্তার মাথায় সন্ধ্যাবেলায় গোসল করাতে হবে। হুজুরের কথা মতো খালামণিকে গোসল করতে নিয়ে যাওয়া হলো, কিন্তু খালামণিকে যখন গোসল দিতে যাওয়া হলো ঠিক তখনই বিকট শব্দে চিৎকার করতেন তিনি, এবং তাকে কোনোভাবেই ধরে রাখা সম্ভব ছিল না। 5-6 জন পুরুষ মানুষও ধরে রাখতে পারত না। যাই হোক, এভাবে 7 দিন গোসল করানোর পরও কোনো লাভ হলো না। সেদিন এর পর থেকে খালামণির পাগলামি আরও বেড়ে যায়। এরপর হুজুরকে এই ঘটনা বলার পর হুজুর বাড়িতে আসেন। হুজুরকে দেখে খালামণি পাগলের মতো চিৎকার করতে শুরু করেন। হুজুর খালামণিকে বিভিন্ন দোয়া পড়ে ফু দিয়ে শান্ত করে বসিয়ে জিজ্ঞেস করেন কেন সে এমন করছে। খালামণি চিৎকার করে উত্তর দেয়, এরা আমাকে বাঁচতে দিবে না, ওকে আমরা কোনো এক সময় ঠিকই মেরে ফেলব। হুজুর আবার জিজ্ঞেস করেন, তোদের কে পাঠিয়েছে? এইবার খালামণি চুপ। হুজুর আবার জিজ্ঞেস করলেন, কে বান মেরেছে? এইবারও কোনো উত্তর নেই। কিভাবে বান কাটানো যাবে জিজ্ঞেস করলে খালামণি বলেন, শিং মাছের গলায় তাবিজ বেঁধে পাতিলে করে যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেটা ধরে আনতে পারলে কাটানো যাবে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই হুজুর তাবিজটাকে সাথে রাখতে বলেন এবং খালামণিকে সবসময় চোখে চোখে রাখতে বলেন। এরপর খালামণির অবস্থা কিছুটা উন্নতি হয়। তারপর একদিন সন্ধ্যাবেলা বড় খালামণি সুরমা খালামণির চুলগুলোতে 2টো বেনি করে দেয়। তারপর খালামণি বাথরুমে যেতে চাইলে নানু, আমার আম্মু, বড় খালামণি আর আমার ছোট মামাকে নিয়ে তারপর যেতে বলেন। গ্রামের বাড়ি হওয়ায় বাথরুমের জন্য বাইরে যেতে হয়। আম্মু ও বড় খালামণি সুরমা খালামণিকে ধরে নিয়ে যায়, কারণ খালামণি তখন হাঁটতে পারে না। মামা একটু দূরে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকে। খালামণি আম্মুকে বলে, আমি তো এখন একটু দাঁড়াতে পারি, তোমরা একটু দূরে দাঁড়াও। তারা একটু দূরে দাঁড়াতেই পাখির মতো কিছু একটা এসে খালামণির 2 হাতে ধরে তাকে উড়িয়ে নিয়ে যায়। আম্মু, মামা সবাইকে ডাকতে ডাকতে খালামণি অনেক দূরে চলে যায়। বাড়ির সবাই তাড়াতাড়ি করে বের হয়ে আসে এবং সবার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকরাও চলে আসে। সবাই মিলে একসাথে খালামণিকে খুঁজতে বের হয়। যে যার মতো জঙ্গল পুকুরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খালামণিকে পাওয়া যায় না। পাড়ারই একজন লোক খুঁজতে খুঁজতে দেখে বাড়ি থেকে একটু দূরেই একটা জায়গায় কাদা পানির মধ্যে কচুরিপানার মধ্যে সেগুলো সরে গেছে, এবং অনেক খোঁজাখুঁজির মধ্যে কাদার ভিতরে হাত দিতেই মনে হয় যে খালামণির সেই 2টি বেনি। কপালের নিচ থেকে সবটুকু শরীর কাদার মধ্যে। তিনি চিৎকার করে সবাইকে ডাকেন, বলেন সুরমাকে পাওয়া গেছে। সবাই এসে সেখান থেকে তাকে তোলে বাড়ি নিয়ে আসে। নানু জলদি করে কাদা পরিষ্কার করতে শুরু করেন। রাতেই তাকে গোসল করিয়ে বাসায় আনা হয়। সবাই ভেবেছিল তিনি মারা গেছেন, কিন্তু তখনও শ্বাস প্রশ্বাস চলছে। এর কয়েক মাস কেটে যায়। খালামণির অবস্থার বেশ উন্নতি হয়নি। তাকে তার শ্বশুর বাড়ি পাঠানো হয়। সেখানে ভালো মতোই থাকেন, সব কিছু মোটামুটি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কিছুদিন পর সন্ধেবেলা তাকে রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর সময় গলায় খালামণির একটি নতুন শাড়ি পেঁচানো ছিল। পরবর্তীতে জানা যায় বান মারা হয়েছিল এবং বান মেরেছিল আম্মুর সেই চাচাতো ভাই। তাকে এই কাজে সাহায্য করেছিল আম্মুর সেই 2টো চাচি। সেই চাচি খালামণির পরনের কাপড় থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে আলমগীরকে দেন এবং অপর চাচি বিভিন্ন সূরা পড়ে তাকে খাওয়ান। রাসেল ভাই, এই ছিল আমার কাহিনী। এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমার আম্মু। ভালো লাগলে পড়ে শোনাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। রাইহানা আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ডাক্তার সাহেব, ওর কি সেন্স আছে? কিছু একটা আছে, তবে সেটা সেন্স না, সেটা লজেন্স।
Legends, where only common sense is missing. এক্সকিউজ মি, What? আমরা তো জিন বিশ্বাস করি এবং অনেকে বলেন যে তিনি জিন পোষেন, অনেকে বলেন যে তিনি জিনকে বশ করেন, অনেকে বলেন তিনি জিনকে আনতে পারেন, হাজির করতে পারেন। তো এই সমস্ত ব্যাপার তো আপনারা শুনেছেন। সুতরাং এখন যে ঘটনাটি সেটি জিনকে নিয়েই, এবং সেই ঘটনাটি অবিশ্বাস করার কিছু নেই। আর এরকমও তো নিশ্চয়ই শুনেছেন যে জিন কখনো আপনার সাথে বন্ধুর মতো আচরণ করে, কখনো আচরণ করে শত্রুর মতো। আমাদের আজকের এই ঘটনাটিতে যে জিনটির কথা আমরা শোনাবো, সেই জিনটির আচরণ সম্পর্কেও আপনারা জেনে নিন, এবং আপনারা এই ধরনের জিন নিয়ে কোনো জিন রিলেটেড ঘটনা থাকলে আমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবেন। আমাদেরকে পাঠানোর ঠিকানাটি হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটি কমপ্লিটলি আপনার ব্যাপার। আর এই মুহূর্তে আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পরের ঘটনায়। আশা করছি যে এখন যে ঘটনাটি আপনাদের শোনাবো সেই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। যেটা আমি বলছিলাম যে জিন কেন্দ্রিক ঘটনা, আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক 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 বেশি আনন্দ দেবে। তাহলে কথা না বাড়িয়ে একদম দেরি না করে চলুন চলে যাই আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম শিহাব আহমেদ, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বলছি। গত সপ্তাহে আলোকিত মোমবাতি নামক একটি ঘটনা শেয়ার করেছিলাম। যে ঘটনাটি শেয়ার করেছিলাম সেটি সাইমন ভাইয়ের বিয়ের আগে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা ছিল। আজকে যেটি শেয়ার করব সেটি তার বিয়ের পরে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন 27 আগস্ট 2012। যেদিন তিনি বিবাহ করেন সেদিন রাত্রেবেলা তার বাসর ঘরে যখন তার ভাবিরা ঢুকতে দেয় নেই, তখন তিনি একটু বিরক্তির সহিত বাগানে গিয়েছিলেন স্মোক করার জন্য। বিকজ হি ওয়াজ এ স্মোকার, দ্যাটস ওয়াই সে স্মোক করার জন্য বাগানে গিয়েছিলেন। বাগানে যাওয়ার পরে তিনি ছোট্ট একটি আলো দেখতে পান। সে আলোটি দেখে তিনি ভাবলেন বাগানে হয়তো কোনো চোর আসছে। সেটা দেখার জন্য তিনি কাছে গেলেন, সে আলোটির কাছে গিয়ে তিনি আটকে উঠলেন। তিনি দেখলেন তিনি সেই লোক যিনি তার জিন বন্ধু ছিল। সে হঠাৎ দেখে বলল যে তুমি এখানে কি করছো? সামন ভাই ওই লোকটাকে জিজ্ঞাসা করলো। তখন সে বলল যে বন্ধু, তোমার এত বড় একটা সুখবর তুমি আমাকে জানালো না। তিনি বললেন যে আমি তোমাকে কিভাবে জানাবো, আমার জানার তো কোনো বই নাই তোমাকে। তারপর তিনি বললেন তোমার যত বিপদ আপদ আছে আমি তোমার পাশে থাকতে চাই। তিনি বললেন যে না, আমি তোমাকে আর কখনোই তোমাকে আমার সামনে দেখতে চাই না। তুমি আমার সামনে না পড়লে আমি খুশি হই। কারণ তিনি ওর কাছ থেকে কোনো হেল্প নিতে চান না। যদি তার একটাই ভয় ছিল পরিবারের কাউকে যদি তিনি চায় তার প্রতিদান স্বরূপ, সেই কারণে তিনি কাছ থেকে হেল্প নিতে চাইতেন না। তারপর তার সাথে কথা হওয়া শেষে তিনি পুনরায় তার বাসায় গেলেন। গিয়ে তার ভাবিদের সাথে অনেকক্ষণ দুষ্টামি করে বাসার ঘরে ঢুকতে দিলেন তার ভাবিরা। ঢোকার পর তিনি ওইখানে অনেকক্ষণ ছিলেন তার রুমে। থাকার পর আবার তিনি রাত 12:15 দিকে আবার বেরিয়ে আসলেন। আসার পর আবার তার সাথে দেখা হয়েছে ওই জিন ফ্রেন্ডের সাথে। যখন দেখা হয়ে যায় তিনি বললেন তুমি এখন আবার কি করছো? এটা বলার পর ওই অশরীরটা বলে যে বন্ধু, তোমাকে আমার ছাড়তে মন চাইছে না।
সো আমি তোমার সাথে আর কিছুদিন থাকতে চাই। সে বলল, তুমি যদি আমার কাছে সাথে থাকতে চাও তাহলে আমার বাসায় রাখতে হলে তোমাকে আমার চাচাতো খালাতো বা ফুফাতো ভাই হিসেবে তোমাকে পরিচয় দিয়ে আমার বাসায় রাখতে পারবো। এটা বলাতে সেই জিন ফ্রেন্ডটা রাজি হয় নাই। রাজি না হওয়াতে তিনি বললেন, আচ্ছা তুমি যদি আমার সাথে থাকতে চাও তোমাকে আরেকটি অপশন দিচ্ছি, সেটি হচ্ছে তোমার বাবা ভাই বোন তোমার ফুল ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসতে হবে। এটা বলাতেও তিনি রাজি হলেন না। ওই দিন রাত্রিবেলা তিনি তাকে ওয়াদাবদ্ধ করলেন যে তুমি আমার সামনে কখনোই পড়বে না, আসবে না। তারপর সে ওয়াদাতে তিনি রাজি হয়েছিলেন। সেই জিন ফ্রেন্ডটি রাজি হওয়ার পরও নাকি 4 থেকে 5 বার তার সামনে পড়েছিল। ওই দিন রাতে তার সাথে কথা এইখানেই শেষ হয়। বাঙালিদের রেওয়াজ অনুযায়ী বিয়ের 2 দিন পরে শ্বশুর বাড়ি থেকে 2 দিন থাকতে হয়। সেটা পালন করার জন্য সাইমন ভাই তিনি তার বিয়ের 2 দিন পরে শ্বশুর বাড়িতে গেলেন। যাওয়ার পরও নাকি তার অশরীরী বন্ধুর সাথে দেখা হয়েছিল। তিনি যেদিন তার শ্বশুর বাড়িতে গেলেন সেদিন মাগরিবের সময় দোকানে বসে তার শালা এবং মামা শ্বশুরের সাথে মিলে আড্ডা দেওয়ার সময় তার মাগরিব নামাজটা নাকি মিস হয়ে গিয়েছিল। সেদিন তিনি আশার নামাজ পড়তে গেলেন মসজিদে। নামাজ পড়ার পর, ফরজ নামাজ এবং সুন্নত পড়ার পর তিনি হঠাৎ করে খেয়াল করলেন তার ওই অশরীরী বন্ধুটা ওইখানে নামাজ পড়ছে। তো তিনি তাকে দেখার পরে হাত দিয়ে ইশারা করলেন না। হাত দিয়ে ইশারা করলে অনেকে মনে করবে যে উনি কি পাগল হয়ে গেল নাকি। তো সেটা তিনি মনে করে তাকে তার মতো করে তাকে ইশারা করলেন। ইশারা করে বললেন যে বন্ধু তুমি এখানে কি করছো? তো ওই অশরীরী বললেন যে আমি এইখানেই থাকি, আমাদের পরিবারের বসবাস এইখানেই। তো এটা বলার পরে তিনি একটু চিন্তিত হয়ে গেলেন। তো চিন্তিত হওয়ার কারণে তিনি ভাবলেন যে তাদেরকে কি এখানে রাখা যায় নাকি এখান থেকে বিদায় করে দেওয়া যায়। তো এটা ভাবতে ভাবতে তিনি বললেন যে বন্ধু তুমি নামাজের পরে দাঁড়িয়েও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো সেটা বলে তার বন্ধুটাও বিতর নামাজ আদায় করলো এবং সেও বিতর নামাজ আদায় করলো। বলে রাখা ভালো, যেদিন তার বিয়ে হয়ে গিয়েছিল সেদিন রাত্রেবেলা তার ওয়াইফের সাথে এই বিষয়টি তিনি শেয়ার করেছিলেন। শেয়ার করাতে তার ওয়াইফ এটাকে গুজব মনে করলেন। তো সেটা তিনি ভাবার কারণে তিনি ভাবলেন যে না, আজকে অনেক ভালো একটা সুযোগ আছে তার এই ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডকে পরিচিত করে দেওয়ার জন্য তার ওয়াইফের কাছে। তো তিনি রীতিমতো নামাজটা শেষ করে তার সাথে দেখা করলেন মসজিদের বাইরে। তো বললেন যে তুমি এখন মানুষের রূপ ধরে সামনে আসবে। আমি আমার মামা শ্বশুর এবং শালার সাথে যাচ্ছি, তুমি ওইখানে চলে আসো মানুষের রূপ ধরে। তো তিনি তার মামা শ্বশুর এবং শালার কাছে গিয়ে বললেন যে আমি একটু বাসা থেকে আসি, আপনারা এখানে থাকুন। তো এটা বলতে বলে যে না, আমরা একসাথে যাব, আমরা এখানে আর কিছুক্ষণ থাকি, থাকার পর আমরা একসাথে যাব। তো তিনি বললেন আচ্ছা ঠিক আছে। তো তারা একসাথে দোকানের পাশে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলেন, নাস্তা করলেন। তো নাস্তা করার সময় তার ওই অশরীরী বন্ধুটি মানুষের রূপ ধরে ওইখানে আসলেন। এসে বললেন যে সাইমন ভাই বললেন যে উনি তো আমার বন্ধু, যে উনি এখানে থাকেন, এদিকে আশেপাশে থাকেন। তো এটা বলাতে তারা একসাথে সবাই মিলে হালকা নাস্তা করলেন। নাস্তা করার পর সাইমন ভাই তার ওয়াইফকে মেসেজ দিয়ে বললেন যে তুমি তো আমার কথাটা বিশ্বাস করোনি, সে তো এখন আমার পাশেই আছে, এখন আমি তাকে নিয়ে আসতে চাই। তো এটা বলাতে তার ওয়াইফ নাকি রিপ্লাই দিল যে না, ওনাকে আনার দরকার নেই, আপনি
আনবেন না। তো এটা বলার পর তিনি বললেন যে না, তুমি তোমাদের ঘরের মাছ যে রুমটা আছে ওইটার ভিতরে কিছু মিষ্টিও জাতীয় কিছু রাখো, মিষ্টি এবং রসমলাই রাখো, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি। এটা বলেছিলেন। বলার কিছুক্ষণ পরে ওই পরিবারের একজন তাকে ফোন করে বলল যে সামন ভাইয়া, আপনি তাড়াতাড়ি আসেন, হ্যাঁ আপু তো অজ্ঞান হয়ে গিয়েছে। তো এটা বলার পর তিনি তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলেন যে আমার ওয়াইফ তো অজ্ঞান হয়ে গেছে, কি করা যায়। তো তার রূপ নিয়ে, সাইমন ভাইয়ের রূপ নিয়ে ওই অশরীরীটা তার বাসায় গেলেন মেডিসিন নিয়ে তাকে জ্ঞান ফেরালেন এবং সুস্থতা করলেন তার রূপ নিয়ে। তো সুস্থতা করে তিনি ফিরে আসলেন। এসে সাইমন ভাইয়ের কাছে বললেন যে আমি আপুকে সুস্থতা করে আসছি, তুমি কিন্তু আবার আপুর কাছে এটা বলো না যে সেটা আমি গিয়েছিলাম, সত্যিকারে তুমি ছিলে না। তারপর সাইমন ভাই বলল আচ্ছা ঠিক আছে, আমি বলবো না ওকে। এরপর তার শালা এবং মামা শ্বশুরকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছিল। সে বলল যে তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছিল একটু, তো সেই কারণে এই অবস্থা হয়েছিল। তো সবার সামনে সেটা বলতে পারে না, কারণ সবাই জানা হলে প্রবলেম হবে, সেই কারণে কারো কাছে বলে নেই ব্যাপারটা। এরপরে রুম যখন খালি করে দিয়েছিল, রুমটি খালি করার পর তার ওয়াইফ বলল যে না, আপনার ফ্রেন্ডকে আনার দরকার নেই, আমি শুনেই ভয় পেয়ে গিয়েছিলাম, তো সেই কারণে অজ্ঞান হয়ে গিয়েছি, তো আপনার ফ্রেন্ডকে আনার দরকার নেই। এরপর তিনি বললেন যে না, তুমি তো আমার কথা প্রথমে বিশ্বাস করোনি, তো আমি এর সত্যতা প্রমাণ করার জন্য আমি ওকে আনতে চাই। তো এর মাঝে তাকে বলে দিয়েছিলেন তার ফ্রেন্ডকে, অশরীরী ফ্রেন্ডকে, যে তুমি মানব জাতির রূপ নিয়ে সামনে আসবে। তো সেই কথা মতোই মানব জাতির রূপ নিয়ে তিনি সামনে আসলেন। আসার পর ওদেরকে বলা হয়েছিল যে কিছু মিষ্টি এবং কিছু রসমালাই নিয়ে আসতে। তো সেই কথা অনুযায়ী 4টা মিষ্টি এবং রসমালাই নিয়ে আসছিল এবং তাকে খেতে দিয়েছিল। তাকে খেতে দেওয়ার পর তিনি সেগুলা ভক্ষণ করার পর তার সাথে ভালোভাবে কিছু কথা বলে তিনি চলে গিয়েছিলেন। এর 2 দিন পর তারা আবার তার নিজ বাড়িতে আসলেন। সাইমন ভাই তার নিজ বাড়িতে চলে আসলেন। সেই দিন থেকে 3 থেকে 4 মাস আর ওই ফ্রেন্ডের সাথে তার আর দেখা হয়নি। যখন তার ওয়াইফ প্রেগনেন্ট হয় তখন একটু তিনি চিন্তিত হয়ে গেলেন, যদি তিনি কোনো ক্ষতি করেন সেটা ভাবার কারণে এই কারণে তিনি তার ওই অশরীরী ফ্রেন্ডকে মন থেকে খুঁজছিলেন যে তাকে ডেকে একবারে সারা জীবনের জন্য যাতে কোনোদিন আর সামনে না পড়ে সেটা বলার জন্য তিনি তার মন থেকে খুঁজছিলেন টানা 1 সপ্তাহ ধরে। খোঁজার পর তিনি কেন জানি তার সাথে আর দেখাই হচ্ছে না, কিন্তু তার সাথে দেখা করতেই হবে জরুরি। তো সেটা ভেবে তিনি তার শ্বশুর বাড়িতে আবার গেলেন। যাওয়ার পর যেদিন গেলেন ওই দিন একটু বাইরে ছিলেন, সন্ধ্যার দিকে, রাত 9টার দিকে ঘরে ঢুকেছিলেন, আবার 9:05 দিকে চলে আসলেন। তার ফ্রেন্ড বলেছিল যে তার সাথে যদি দেখা করতে চায় তাহলে তার যে শ্বশুর বাড়ি আছে, শ্বশুর বাড়ির পিছনে একটি রাস্তা আছে, ওই রাস্তায় গেলে এবং তাকে স্মরণ করলে তার সাথে সে দেখা করতে পারবে, সেটা বলেছিল। তো সেটা বলার পর সে গেল, ওইখানে গিয়ে দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়ে থাকার পর সে একা একদম নির্জন, খুব গভীর অন্ধকার সে একটা স্থানে দাঁড়িয়েছিল। তো দাঁড়িয়ে থাকার পর ওই আশেপাশে যে গাছপালা ছিল সেগুলো যেন তুন্ডে মুচড়ে ভেঙে যাচ্ছে। তো ভেঙে যাওয়ার সাথে সাথে তিনি ভাবলেন
যে হয়তো তার সেই ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসছে, কিন্তু তিনি আসলেন না। তিনি বুঝতে পারেননি যে সেটা তার ফ্রেন্ড ছিল না, সেটা আরেকটি অশরীর ছিল। সেই অশরীরটা একটি ভয়ঙ্কর আওয়াজ করলো। সেই ভয়ঙ্কর আওয়াজ করার কারণে তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলেন। তো ভয় পাওয়ার সাথে সাথে তিনি জোরে জোরে তার নামটি নিল, তার সেই বন্ধুর নামটি নিল 2-3 বার। তো নেওয়ার পর তার বন্ধুটি আসলো, এসে বলল, বন্ধু তোমার কি হয়েছে? তো বললে যে এই এই ঘটনা ঘটেছে আমার সাথে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো তারপর তিনি তার ওই অশরীরটির সাথে কথা বললেন। তো কথা বলার সময় তার বন্ধুর কথাগুলো বুঝতে পেরেছিলেন, কিন্তু ওই অশরীরের কথা কিছু তিনি শুনতে পাননি। তো তার কথাগুলো যতটুকু শুনেছেন সেটি ছিল যে, দেখুন সে আমার বন্ধু হয়, সে যদি আপনার সাথে কোনো কিছু করে থাকে তাহলে তাকে মাফ করে দিন, কারণ সে না বুঝে না দেখে হয়তো করে ফেলেছে। তো ওর পক্ষ হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তো আপনি তাকে ক্ষমা করে দিন। তো এটা বলার পর নাকি ওই অশরীরটি চলে গিয়েছিল। তো চলে যাওয়ার পর সাইমন ভাই তাকে বলল যে, বন্ধু তোমাকে তো আমি মন থেকে অনেকদিন খুঁজছিলাম, তো আমি প্রায় 1 সপ্তাহ ধরে খুঁজছি। নির্জন জায়গায় গিয়ে রাত আসার পরে রাত্র 12টা-1টা পর্যন্ত তোমাকে আমি খুঁজছিলাম, কিন্তু তোমার সাথে তো আমার কোনো দেখা হয়নি। তো এটা বলার পর তার ফ্রেন্ড বলল যে, আমি জানি তুমি আমাকে খুঁজছিলে, তো তোমার সাথে আমি আবদ্ধ হয়েছি যে তোমার সাথে আমি কোনোদিন পড়বো না, তো সেই কারণে আমি আর তোমার সামনে আসিনি। তো যেহেতু তুমি আমার এলাকায় আসছো, এসে একটা বিপদে পড়েছো, তো আমি না এসে পারলাম না, এই কারণে আমি তোমার কাছে আসলাম। তো এই কথা বলার পর সাইমন ভাই বলল, এখন আমি চাই একদম আমার থেকে সারা জীবনের জন্য তুমি চলে যাবে, আর কোনোদিন যাতে আমার সাথে দেখা না হয়। এই কথা বলার পরে তার বন্ধু বলল যে, ঠিক আছে, আমি তোমার সাথে আর সামনে কোনোদিন পড়বো না, তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না, কিন্তু তোমার সাথে শেষবারের মতো আমি আরেকবার দেখা করতে চাই এবং তোমার কাছ থেকে আমি কিছু চাই। তো এটা বলার পর তিনি বললেন যে, তুমি আমার কাছ থেকে কি চাইবে? যদি আমার সাধ্য থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে দেব, যদি আমার সাধ্য না থাকে তাহলে আমি দিতে পারবো না। সেটা বলার পর তার অবশ্যই ফ্রেন্ড বলে যে, না অবশ্যই আমি তোমার কাছে এমন কিছু চাইবো যাতে তুমি সেটা দিতে পারো। তো সাইমন ভাই বললেন যে, আপনি যেটা চাইবেন তো সেটা ঠিক আছে, তুমি যেটা চাবে সেটা কবে? যেই মাসের ভিতরেই আমি তোমার সাথে একদিন দেখা করব, দেখা করে তোমার কাছ থেকে আমি কিছু চাইবো। বললো যে, আচ্ছা ঠিক আছে। এই বিষয়টা নিয়ে তিনি অনেক চিন্তিত ছিলেন যে তার কাছ থেকে কি না কি চায়। তো ওই মাসের 30 তারিখে দুপুর 12টার দিকে তার বন্ধু তার সাথে দেখা করলো। দেখা করে তার কাছ থেকে কিছু খাবার খেতে চাইলো। বললো যে, বন্ধু তুমি আমাকে মিষ্টি খাওয়াইও, কারণ তোমার হাতের খাবার এবং আপুর হাতের খাবার আমার কাছে অনেক ভালো লেগেছে, তো আমাকে আর কিছু মিষ্টি খাওয়াইও, তারপর আমি আর তোমার সামনে কখনোই আসবো না, কোনোদিনই আসবো না। তো এই কথা বলার পর তিনি কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের মিষ্টি, তারপর বগুড়ার দই কালেক্ট করলেন এবং পুরান ঢাকার হাজি বিরিয়ানি তার বন্ধুর মাধ্যমে কালেক্ট করলেন। তার বন্ধু আবার দিশা বাস কাউন্টারম্যান ছিলেন, তো তাকে বলে দিয়েছিল যে ওইখান থেকে হাজি বিরিয়ানি কালেক্ট করে দিশা বাসের মধ্যে পাঠিয়ে দিতে। তো তিনি দিশা বাসের মধ্যে বাসে করে সেই বিরিয়ানিটি পাঠিয়ে দিয়েছিল। সে যে বাসটির মধ্য দিয়ে পাঠিয়েছিল সেই বাসটি বিকাল 5টার দিকে ছাড়ছিল এবং কুমিল্লা আস্তে আস্তে পৌঁছাতে প্রায় রাত্র 8টার দিকে বেজে যায়। তো তিনি সেটা কালেক্ট করেন। সেইখান থেকে কালেক্ট করার পর তিনি আরেকদিন সময় করে রিসেন্টলি সময় করে তিনি খাওয়ালেন। সেগুলো খাওয়ার পর বন্ধু খুব ভালো লেগেছে, কিন্তু তোমাকে তো আমি অনেকগুলা টাকা খরচ করালাম, তোমাকে হয়তো অসুবিধায় ফেলে দিলাম, তাই না? সে বলল, না, বন্ধুর জন্য বন্ধু করবে, এটাই তো নিয়ম।
আর তুমি আমার জন্য করেছো, আমি তোমার জন্য করেছি, এটাই প্রকৃতির নিয়ম। তো এই বলে সেদিন তার কাছ থেকে বিদায় নিয়ে নিল। সে আর তার সাথে দেখা হয়নি। এ ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করেছি। আমার কাছে আরও কিছু ঘটনা রয়েছে, আস্তে আস্তে ইনশাল্লাহ পাঠাবো। তো সবাই ভালো থাকবেন। এখানে চাঁদের চরকা কাটা বুড়ি নেই, নেই মঙ্গলের রক্তিম আকাশ। এই গ্রহে শুধুই ভয়। নাম কি গ্রহের? অলৌকিকেরা একে ভালোবেসে ডাকে শনি, ভয়ের শনি। কানে একবার যদি লেগে যায় তাহলে শুধুই ভয়, ভয়, ভয়ের শনি। কি শুনবেন? আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রাজু। আমার বাসা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। বুক.কমের সফলতার জন্য রাসেল ভাইকে আমার এই ধন্যবাদ সূচক ঘটনায় যাওয়ার আগে ঘটনা সম্পর্কিত কিছু কথা বলে নিই। ঘটনাটা 1990 দশকের দিকে। কোনো সমতল জায়গার নিচ দিয়ে যদি কোনো সুড়ঙ্গ দিয়ে পানি আসা যাওয়া করে, আমাদের বরিশালের স্থানীয় ভাষায় তাকে চালা বলে। আমার ঘটনাটা এই চালা কেন্দ্রিক। আর এখানে আমি সঙ্গত কারণেই সঠিক নামগুলো ব্যবহার করতেছি না। তো ঘটনায় যাওয়া যাক। রফিক সে মাছ ধরতে পছন্দ করে, মানে তার পেশাই মাছ ধরা। সে সব সময় আর কি বড়শি দিয়ে মাছ ধরে। তো যখন শীতকাল আসে তখন পানি শুকিয়ে গেলে ওই চালার আশেপাশে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। তো সে দিনের বেলায় করে কি যে বড়শি দিয়ে মাছ ধরে, আর রাতের বেলায় আর কি লাইট নিয়ে, যে ব্যাটারি লাইট গুলো ছিল 90 দশকের দিকে, ওই লাইট গুলো নিয়ে মাছ ধরতে যায়। তো প্রতিদিনের মতো সে এক জায়গায় মাছ ধরে না, এক একদিন নতুন নতুন জায়গায় মাছ ধরে, তাহলে বেশি মাছ পাওয়া যায়। আর যেহেতু সে জীবিকা নির্বাহ করে মাছ বিক্রি করে, তাই সে সব সময় এটাই খেয়াল রাখে যে কোন জায়গায় বেশি মাছ পাওয়া যায়। তো একদিন সে দিনের বেলায় দেখে আসছে একটা জায়গায় প্রচুর পরিমাণে মাছ আছে, কিন্তু জায়গাটা একটু জঙ্গল টাইপের। তো তার যেহেতু কাজই হচ্ছে মাছ ধরা, তো এমনিতেও সে খুব সাহসী ছিল। তো রাতের বেলায় সে ওই জায়গায় ওই রকম একটা ব্যাটারি লাইট নিয়ে মাছ ধরতে যায়। তো এরকমের সেখানে প্রচুর পরিমাণ মাছও সে পায়। তো একটা টাইম লাইটের ব্যাটারি শেষ হয়ে লাইটটা বন্ধ হয়ে যায়, কিন্তু মানে সে মাছ ধরতে এত অভিজ্ঞ যে সে অন্ধকারের মধ্যেও মাছ ধরতে পারে। তো সে ওই অন্ধকারের মধ্যেই মাছ ধরতেছিল হাত দিয়ে। তো হঠাৎ করে সে দেখতেছিল যে দূর থেকে হেরিকেন টাইপের কিছু একটা নিয়ে কয়েকজন লোক হেঁটে হেঁটে আসছে। তো সে চিন্তা করছে যে এই লোকটা তো এখানে আসতেছে, তো আমি একটা কাজ করব, তাদের কাছে বললে যে আমাকে একটু সামনে আগাই দেন, আমি তাইলে বাসায় চলে যাবো, আমার লাইটটা বন্ধ হয়ে গেছে। তো সে বললো কি যে ওই নিচ থেকে ওইটা উপরে দাঁড়াইলো এক জায়গায়। তো যে মানে ওই যে চালাটা ছিল এটা পুকুর কেন্দ্রিক চালা, মানে ওই চালা দিয়ে ওই পুকুরে পানি আসতো, একটা বড় একটা পুকুর ছিল। তো সে দেখতে পেল যে যেই হ্যারিকেন টাইপের নিয়ে যেই লোকগুলো আসতেছিল তারা ওই পানির উপর দিয়ে হেঁটে আসতেছে। তো সে মানে
খুব সাহসী ছিল, কিন্তু ওই জিনিসটা দেখে সে ভয় পায়। তো সে মাছ ফেলে রেখে একটা দৌড় দেয়। তো আসলে ওই রাতের বেলা দৌড় দেয়, হয়তো বা কোনো গাছের সাথে ধাক্কা লাগে, তো সে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তার জ্ঞান হারিয়ে ফেলে। তো সকালবেলা ওই জঙ্গলে যারা পাতা কিংবা কাঠ নিতে আসে, তারা আইসা তাকে ওভাবে দেখে তাকে পানি টেনে দেওয়ার পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে আর ওখানে থাকে না, সে ওইখান থেকে চলে আসে আসলে বাড়ি এসে মানে তার উদ্ভট ধরনের আচরণ করতে থাকে, শুধু হাসে, ঠিক আছে, খাবার খায় না, গোসল করে না, তো ঘরের চারপাশে শুধু ঘুরতে থাকে। তো এরকমের। তো তার ফ্যামিলি মেম্বাররা চিন্তা করলো এখন কি করা যায়, তাছাড়া এরকম করলে তার ফ্যামিলি একজন উপার্জন করে, তো সে যদি এরকমের করে, তো তারপর তার একজন হুজুর টাইপের লোককে খবর দেয়। তো সে এসে দেখে বলে যে একে জিন আচর করছে, যারা আর কি জিন রিলিজ করে তাদেরকে ডেকে আনো, তারা বলতে পারবে বা তারা জিনটা রিলিজ করতে পারবে। তো তারা একজন জিন হাজির করতে পারবে, জিন রিলিজ করতে পারে, এরকম একজনকে খবর দেয়। তো সে এসে বলে যে এরকম একটা রাতের কথা বলে, এই রাতে আমরা আসবো, আমি আমার সাথে 2-3 জন থাকবে, তো তারপর জিন হাজির করে আমি এরকমের জিনটাকে রিলিজ করতে পারবো। তো তারপর একদিন রাতে সে এবং এই যে জিন রিলিজ করবে তার নাম ছিল আবু বকর। তো সে আবু বকর আর তার লোকদের নিয়ে আসে। তো যথারীতি ঘরের লাইট গুলো সব নিভানো হয়, তারপরে ওখানে তাকে রাখা হয়। তারপরে মানে যখন জিন হাজির করবে তখন তার খুব উদ্ভট আচরণ করতেছিল। তো তারপর জিন হাজির করার পর বলতেছে তুমি কেন এটা আচরণ করছো? তো বললো যে আমরা যেখান থেকে মাছ নেই, মাছ খাই, সেখানে এসে মাছ ধরতেছিল, এই জন্য আমরা ভিতরে আচর করছি। তো বললো তুমি চলে যাও। বলছে আমি চলে যেতে হলে আমাকে একটা জান দিতে হবে, একটা ছাগল দিতে হবে। তো কোথায় ছাগল দেবো? তো বলতেছে যে এরকম একটা 4 রাস্তার মোড় বলছে, সেই 4 রাস্তার মোড়ে রাতের শেষ তৃতীয়াংশে রেখে আসতে হবে। তো আমি এখান থেকে চলে যাওয়ার 3 দিনের মধ্যে ওখানে রেখে আসতে হবে। তো বললো আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, আমরা ওখানে ছাগল রেখে আসবো। তো তুমি চলে গেলে তার মানে নিদর্শন কি রেখে যাবে? তখন সে বললো যে তোমাদের বাড়ির পাশে এরকম একটা জাম গাছ আছে, ওই জাম গাছ থেকে একটা ডাল ভেঙে যাবে, আর তাইলেই বুঝতে পারবো যে আমি চলে গেছি। তো দেখলো যে তারা বাইরে বের হয়ে দেখলো যে হ্যাঁ একটা ডাল ভেঙে গেছে। আর আসলে যাওয়ার আগে একটা কথা বলে গেছে, যদি তোমরা ছাগল না দাও তাহলে কিন্তু আমি অনেক বড় ক্ষতি করব, তখন কিন্তু আমি মানুষের জীবন নিয়ে যাব। এটা ওই যে জিন রিলিজ করে সেই আবু বকর সাহেবকে বলছে। তো তারা একদমে একটা ছাগল কিনে ওই রকম ওই রাস্তার মোড়ে রেখে আসে। তো তাদের টিমে যে 2 জন ছিল, মোট 3 জন ছিল। তো ছাগল রেখে আসার পর আর একজনে কিছুক্ষণ পর গিয়ে ওই ছাগলটা নিয়ে এসে সকালবেলা বিক্রি করে দেয়। তো ওই জিন কিন্তু বলছিল রাসূল যে যদি আমাকে ছাগল না দাও আমি তখন মানুষের জীবন নেব। তো তারপর আবু বকর সাহেব যেখানেই হাঁটতে থাকতো, তো সেখানে কিরকম তার পাশে কেউ হাঁটতেছে এরকমের সে ফিল করতে থাকে। তো বুঝতে পারে যে এরকম কিছু একটা হয়েছে। তো সে আবার জিন হাজির করার পর বলে যে তুমি এরকম আমার পাশাপাশি হাঁটা চলা করো, তুমি কে? তখন বলে যে তুমি এরকমের আমাকে ছাগল দেওয়ার কথা বলছিলে, তুমি দাও না, এখন আমি জান না নিয়ে যাব না।
বলতেছে আমি তোমাকে কিন্তু দোয়া পরে বেঁধে রাখবো। বলতেছে তুমি বেঁধে রাখবো, আর কতদিন বেঁধে রাখবে? তো তারপর রাসেল ভাই করে, তার বাসার পাশে একটা পুকুর ছিল, পুকুরের পাড়ে একটা আম গাছ ছিল, সে দোয়া টোয়া পরে ওই গাছটায় জিন বেঁধে রাখে। তো আম গাছটা মূলত ওই আবু বক্করের ছিল না। তো যখন ওই আম গাছের পাশ থেকে মানে যেত, তখন ওখানে মানে কিছু পড়তেছে বা এইরকমের শব্দ পেত। তো সবাই আসলে জিনিসটা জানাজানি হয়ে যায়। তো যারা আসলে আম গাছের মালিক ছিল তারা আম গাছটা বিক্রি করে ফেলে। তো তারপর আর কি এই আম গাছটা যার কাছে বিক্রি করে সে কেটে নিয়ে যায়। তো আম গাছ থেকে কিছু দূরেই একটা পুকুর ছিল, ওই পুকুরে একটা চালা ছিল। আবু বক্কর তখন করে কি, তার ফ্যামিলি যত মেম্বার আছে, তার ছেলে, তার নাতি, সবাই শরীর বন্ধকের তাবিজ দিয়ে দেয়। তো তার ছেলে, মানে তার একটা ছোট নাতি ছিল, মানে তার 3টা ছেলে নাতি ছিল। তো যে সবার ছোট, ও হয়তো ওই তাবিজটা তার পড়ে যায়। তো ওই পুকুরে সে গোসল করতেছিল, ওই চালার কাছে সে দেখতে পায় যে কিছু একটা তাকে ডাকতেছে। তো সে গ্রামের ছেলে, খুব সাহসী, কি ওখানে, আমি একটু দেখি। যখন সে ওখানে দেখতে যায়, তাকে পা ধরে টেনে চালার মধ্যে নিয়ে যায়। তো তার সাথে আরো অনেকেই গোসল করতেছিল ওইখানে। তো সবাই আর কি হই হুল্লোড় শুরু হয়ে যায়। তখন বড় মানুষ আইসা তাকে ওই চালার মধ্যে থেকে বার করে। যখন বার করে তখন তার পুরো সেন্সলেস, আর তার পায়ে, 2 পায়ে কিছুর একটা দাগ, মানে খুব শক্ত কইরা যদি কিছু ধরা হয় এরকম কিছুর একটা দাগ পাওয়া যায়। তো তারপর তার জ্ঞান ফেরে। তো 90 দশকের দিকে ডাক্তার এতটা অ্যাভেলেবেল পাওয়া যেত না। ফার্মেসি থেকে ওষুধ এনে তাকে খাওয়ায়। তাছাড়া তার দাদা হচ্ছে গিয়া জিন টিন রিলিজ করে, সেও তাবিজ টাবিজ দেয়। কিন্তু রাসেল ভাই, ওই ছেলে যখন থেকে জ্ঞান ফেরে তখন থেকে সে রক্তবমি করা শুরু করে। তো কিছুতে রক্তবমি থামানো যাচ্ছিল না, যখনই কিছু খায়, খাওয়ার সাথে সাথে রক্তবমি। তো এরকম তার মা স্বপ্ন দেখতেছিল যে যেরকম ভাবেই হোক আমি তোমার এই ছেলেকে নিয়ে যাব, তুমি একে রাখতে পারবে না। তো ওই ছেলে যেখানে ঘুমাতো তার পায়ের কাছে একটা জানালা ছিল, কিন্তু জানালা এখনো শিক ছিল না। তো তার মা এই ধরনের স্বপ্ন দেখে উঠে দেখতেছে যে ওই জানালাটা খোলা, আর তার ছেলের অলমোস্ট অর্ধেক ওই জানালার থেকে বাহিরে। তো তখন সে চিৎকার করে, সবাই জেগে যায় এবং আয়শা সবাই দেখতে পায় যে তার ছেলের অর্ধেক বাহিরে চলে যায়। তারপর সবাই আনার পর আর ওই ছেলেকে একা থাকতে দেয় না, ওই ছেলের সাথে কেউ না কেউ থাকে। তো এরকম রক্তবমি করতে করতে কিছুদিনের মধ্যে সে মারা যায়। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, সবাই ভালো থাকবেন। আপনাকে নিয়ে যেতে লো থেকে হাইসেন্স এসে গেল লজেন্স। লজেন্স লজেন্স ডিলাইট ইনসাইড। শুনছেন ভূত.com। আপনার ঘটনা পাঠাতে ইমেল করুন russell.bhut.com@gmail.com এই অ্যাড্রেসে। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। এখন তো অডিও ক্লিপ পাঠাচ্ছেন সবাই, সুতরাং অডিও ক্লিপ পাঠাতে চাইলে অডিও ক্লিপও সরাসরি পাঠিয়ে দিতে পারেন, কোনো কথা হবে না। আমরা একটু ফেসবুকের আপনাদেরকে ঠিকানাটা দিব, যে www.facebook.com/russell.স্বাধীন। এখানে গিয়ে আপনি পেয়ে যাবেন। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL.স্বাধীন, এবং আপনি খুব সহজেই এটা খুঁজে পাওয়ার কথা। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। মাছ ধরার ঘটনা আমরা অনেক শুনেছি, কিন্তু এই ঘটনাটি সত্যিই অন্যরকম। স্পেশালি চাঁদা পুকুর নামটি আমার খুব অদ্ভুত লেগেছে। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আশা করি সবাই অনেক ভালো আছে। রাসেল ভাই অনেক ভালো আছেন। আমি অনেকদিন যাবৎ ভূতে ব্যায়াম শুনি, কিন্তু ঘটনা পাঠাবো করে ঘটনা আর পাঠানো হয় না। তাই আজকে আর কি একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটি ঘটে যাওয়া প্রায় এটা 1960 সালের এই দিকের ঘটনা। হ্যাঁ, ঘটনা আমার বাসা আমি বললাম প্রথমে, আমার বাসা হচ্ছে বগুড়া শহরে, এখান দিয়ে কোনো একটা গ্রামে। আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি। আমার নাম মোহাম্মদ তৌহিদ হাসান। আমি এত কথা না বলে আমি সরাসরি ঘটনাটাতে যাই। একদিন আমি ছোটবেলায় বসে আছি রান্নার চুলায়। আমার মা রান্না করতেছে। জানো তো গ্রামের বাড়িতে সবার বাড়ি এক জায়গাতে হয়, যার কারণে আমি আমার মা রান্নার ওখান থেকে, সে সময় শীত ছিল, ওখান থেকে আমার এক ভাই আছে নাম ভুলু, ওর চুলায় গেছে। ওদের চলে যায় বসে থেকে গল্প করতেছে। ইতিমধ্যে আমার ভাই ভুলু তিনি মারা গেছেন প্রায় 3-4 বছর আগে। উনি আসলেন, এসে আগুনের করতেছে, মানে তাপ আর কি, ঠান্ডার সময়। সে সময় একটা বিড়ি জ্বালাতে কথার মাধ্যমে একটা গল্প বললো, যে উনি গল্প বললো যে ওনার সাথে অনেক প্রাণাল এরকম ঘটনা ঘটছে। উনি গল্প করলো যে একদিন জমিতে হাল চাষ করবে। সে সময় তো গরু দিয়ে হাল চাষ করতো, নাঙ্গলে। তো একদিন উনি যার ওখানে কাজ করতো, উনি একজন ওখানে কাজ করতো, মানে বছর কামলা হিসেবে। তো উনি বলে যে অমুক এক জমিতে নাঙ্গল চাষ করতে হবে, এটা সকালে চাষ করতে হবে, সকালে চাষ করে জানি ধান ধান গাড়ে। তারপরে যেমন কথা তেমন কাজ, ওনার সাথে আরেকজন কাজ করতে হতো। ওনাকে বললো খাওয়া দাওয়া করে, তো ওনাকে বললো সকালে যেন ঢেকে দেয়, যেন তাড়াতাড়ি তাহলে আমার জমিটা চাষ করতে পারে। তারপরে উনি খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঠিক আনুমানিক 1টা না 12টা এরকম টাইমে, সঠিক সে সময় ঘড়ি ছিল না আর কি, এরকম একটা মানে আমি ওনার আন্দাজ বললো। তো পরে ওরকম টাইমে যে যে যাকে বলছিল যে ওকে ডেকে দেয়, সে ওকে ডাক দিছে, বলতেছে ভুলো উঠলো না, জমি চাষ করা লাগবে। তো পরে বলছে জমি চাষ করবো, এত সকালে উঠা লাগবে। বলছে না হলে আবার দেরি হয়ে যেতে, এত তাড়াতাড়ি জমি চাষ করা যায় অতই ভালো। তো পরে গরু টরু নিয়ে নাঙ্গলে জমির দিকে রওনা দেয়। দেখে যে ভুলু ভাই খেয়াল করে যে ওনার নামটা সঠিক ভুলে গেছি, ওনার সাথে যে কাজ করতে তার নামটা সঠিক ভুলে গেছি। তো দেখে যে ওই ব্যক্তি গরু নিয়ে সবসময় জানি 10 হাত আগে হাঁটে, মানে। তো ওর গল্প করতেছে, ভুলু ভাই তো আগে বিড়ি খাবার, উনি আগে থেকে বিড়ি খায়, খুব প্রচন্ড ভাবে বিড়ি খাইতো। সে সময় আজ বিড়ি খুবই চলতো। তো পরে ওরকম বিড়ি খাচ্ছে, বিড়ি লাগাচ্ছে আর গল্প করতেছে। তো গল্প করতে করতে প্রায় জমির কাছে আসে পড়ছে। জমির কাছে আসার পরে তো ভুলু ভাই বলতেছে, তা আমি এই জমি চাষ করি, তাহলে তুই ওমরে একটা জমি, ওটা তুই চাষ কর। তেমন কথা তেমন কাজ। যে দেখে এখন জমি চাষ করার জন্য আগে গরুর গলায় আর কি নাঙ্গল টাঙ্গল প্রস্তুত করে জমি চাষ শুরু করে দিলাম। দেওয়ার পরে যে এরকম জমি চাষ করতেছে, বিড়ি খাচ্ছে, ও উমর থেকে জমি চাষ করতেছে, বিড়ি খাচ্ছে। ভুলু ভাই খেয়াল করে দেখে যে ও যে জমি চাষ করতেছে, চাষ হচ্ছে ঠিকই, গরু নিয়ে চাষ করতেছে ঠিকই, কিন্তু মাটি উঠতেছে না।
তো বিষয়টা কেমন জানি একটা খটকা কেড়ে, জমি চাষ করলো, আমি প্রায় অর্ধেক জমি চাষ করলাম, আর ওর জমি চাষ করতে কিন্তু মাটি উঠতেছে না, বিষয়টা কি? তো এক পর্যায়ে ভুলু ভাই নাঙ্গল চাষ, জমি চাষ বন্ধ করে ওর জমিতে দাঁড়ালো। দাঁড়ায় দেখে যে ওই ব্যক্তি যে জমি চাষ করতেছে নাঙ্গল দেয়, কিন্তু ও যে হাঁটতেছে কিন্তু ওর পা দেখা যাচ্ছে না। ভুলু ভাই, আগেকার লোক তো অনেক সাহসী ছিল, কারণ এইসব প্যারানর্মাল ঘটনা এটা তো স্বাভাবিক হয়ে থাকে। আগেকার মানুষের তো এইসবের সাথে অনেক বাস্তবতা, কারণ আগেকার ঝোপঝাড় অতটা ঘনঘোষিত ছিল না, চারিদিকেই বাঁশের ঝোড়, বড় বড় গাছপালা, ওই একটা মানে মানে ভূতের আর কি, ভূতের সাথে আর কি ইয়ে করা। আগেকার লোকের জন্য তো অতটা ইয়ে ছিল না, ডক্টর বা ইয়ে ছিল না, কুবরাজ বা এইসব সাথে বেশি অভ্যস্ত। তো পরে একদিন ও বলতেছে যে জমি চাষ করতেছে না, বিষয়টা কি? ডাক দেয়, বলে তুই কে? উনি বলতেছে না, আমি তো উমুক হলে তুই এতক্ষণ জমি চাষ করতেছো, কিন্তু তো মাটি কই? তো সেখানে ওই লোকটা কটকট করে হাসে ওঠে, করছে তুই তাহলে ধরে ফেল দিছু। আমি ভুল হয়ে বলতেছে, তুই আমার সাথে এরকম কেন ঘটনা করতেছো, সমস্যা তোর কি উদ্দেশ্য ক? তো পরে বলতেছে, আমার কোনো উদ্দেশ্য নাই, কিন্তু তুই একদিন আমার একটা ইয়ে করছিলি, আমার শরীরে পাড়া দিছিলি। তোর শরীরে পাড়া দিছিলাম কবে? আমি অমুক জায়গায় শুয়েছিলাম, তুই সে সময় গোসল করতে গেছিলি, সে সময় আমার ছায়া পাড়া লাগছিল, আজকে তোকে আমি পাইছি ভাগে। ভুলু ভাই সেখানে হাসি উঠলো যে আজকে তুই পাইছো ভাগে, ঠিক আছে দেখি তুই কি করতে পারিস। তো পরে ওই অবয়ব আর কি ভুলু ভাইয়ের দিকে আগে আসতে ধরতেছে। সেই সময় আগেকার লোকজন খুব বড় সাহসী, খুব দুর্দান্ত সাহসী ছিলেন। সেই সময় ভুলু ভাই কি করে, নিনটি মারে কি করে, একদম গামছা নিয়ে কোমরে বেটন দেয় বলে আয় কেমন কি। সে সময় তো আগেকার লোক সাহসী ছিলেন, জানে যে যদি এদের সাথে তো একটু ভয়ে ভীতি একটু হাইবিরা যান, তাহলে এরা ক্ষতি করার জন্য এরা বেশি চেষ্টা করে, এরা দুর্বলতা পায় না। সে কারণে এসবের দেখে যদি সাহসী হয়, মনের ভিতরে সাহসী নেন, তাহলে এরা সহজে আর কিছু করতে পারে না। কারণ এইসব মনের সাহস সবচেয়ে বড় সাহস, এটা ভুলু ভাই ভালো করে জানে। তো পরে এক সময় দিকে ধস্তাধস্তি শুরু হয়ে যায়, কিন্তু অবয়ব আরো ওর সাথে আর ভুলু ভাই কেমন, ওর শক্তি কেমন একটা জ্ঞান বেশি না, তো অনেক সময় ধস্তাধস্তি করতে না পারে না। পরে সেই সময় ভুলু ভাই আল্লাহর নাম নেয় এবং অনেক সুরটোরা করে ইয়ে করতে। তো এক সময় অবয়বটা ভুলু ভাই ছেড়ে দেওয়ার কারণে তো অবয়বটা সরে যায়। কারণ ভুলু ভাই মনে করলো যেহেতু অবয়বটা সরে গেছে, এই সময় হচ্ছিল উত্তম সময়। তো সে সময় ভুলু ভাই আরো কি করলো, যে ভয় যেন না পায়, মানে ভিতরে একটু ভয় কাজ করতেছে, কিন্তু ও অবয়ব জানি ওর কাছটা চলে যায়, অবয়ব তিনি বুঝতে না পারে যে ভুলু ভাই ভয় পাচ্ছে বা ওর শক্তিতে কমে গেছে। কি ভুলু ভাই কি করলো, অবয়বের পিছে আর কি দোয়া করতেছে আর বলতেছে, থাম, তোর সাথে তো আমার এখনো মারামারি শেষ হয়নি, থাম, তুই কেমন বাপের বেটা, থাম। এই সময় এইভাবে বলতেছে, অবয়ব আস্তে আস্তে চলে যাচ্ছে, সরে গেল। সেই সময় ভুলু ভাই কি করলো, গরু নিয়ে নাঙ্গল নিয়ে বাসার দিকে রওনা দেওয়ার পর সে প্রথমে আসে কি করে, গোল ঘরে গরু তোলাইয়া, মানে আগেকার লোকের নিয়ম শাস্ত্র যেরকম, যে গরু ঘরে নিয়ে যায়, কি করলো, গোল ঘরে উনি কি করলো, গড়া দিল, 2-3টা গড়া দিল। গড়া দেওয়ার পর সে সোজাই গেল হলো আপনার গোসলখানায় যায়, গোসল করে কাপড় টাপড় চেঞ্জ করে দোয়া কালাম করে সে ঘুমাতে গেল। সে ঘুমাতে পারে না, এক পর্যায়ে সে ঘুমালো, কিন্তু ঘুমানোর পরই সে স্বপ্ন দেখলো যে সে অবয়বটা ওনার কাছে সামনে আসছে। তো বললো যে তোর কপাল ভালো, হ্যাঁ, আর তোর কপাল ভালো দেখেই তুই আজকে বাঁচে গেলি।
তো সে সময় ভুলবে স্বপ্ন ওকে ওকে বললো যে তুই কপাল ভালো যে তুই আমার কাছ থেকে তো আজ রেহাই পেয়ে গেলি। হ্যাঁ, এই ছিল ঘটনা এতটুকু। আর উনি অনেক গল্প শেয়ার করছে এবং ওনার ভাই নাম গুপুর, উনিও অনেক গল্প শেয়ার করছে, কারণ ওনাদের সাথে অনেক গল্প ঘটছে। কারণ ওনাদের রাশি ছিল তুলা রাশি, ওনাদের রাশি খুব একটা ভালো ছিল না। আর আগেকার লোকেদের সাথে এসব প্যারানর্মাল ঘটনা অনেক ঘটছে, এটা স্বাভাবিক, কোনো অভ্যস্ত। আর আমার সাথে অনেক ঘটনা ঘটছে, আর আমিও একটু টুকটাক কিছু জানি এসব বিষয় নিয়ে। প্রথমে বলে নিই, আমার দাদা একজন কুবের ছিল। তো আমার কাছে অনেক ঘটনা আছে, যদি ভালো লাগে এটা শেয়ার করেন। আর পরবর্তীতে সুযোগ পেলে, আমি যেহেতু ফার্স্ট ঘটনা দিচ্ছি, আমার বলার মতো অনেক ভুল ভ্রান্তি হয়ে আছে। আমি পরবর্তীতে আবার অনেক ঘটনা শেয়ার করবো আমাদের সাথে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন। এখানে চাঁদের চরকা কাটা বুড়ি নেই, নেই মঙ্গলের রক্তিম আকাশ। এই গ্রহে শুধুই ভয়। নাম কি এই গ্রহের? অলৌকিকেরা একে ভালোবেসে ডাকে শনি, ভয়ের শনি। কানে একবার যদি লেগে যায়, তাহলে শুধুই ভয়, ভয়, ভয়ের শনি। কি